প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্লাস 9-10-এর অ্যাকাউন্টিং এর তৃতীয় চ্যাপ্টার ডাবল এন্ট্রি সিস্টেম অর্থাৎ দুই তরফা দাখিলা পদ্ধতির সৃজনশীল প্রশ্নগুলো সলভ করছিলাম। আজকে আমরা 4 নম্বর প্রবলেমটা এখন সলভ করব। তোমরা যদি আগের ভিডিওগুলো দেখে থাকো আহ, তাহলে ভালো, আর না দেখে থাকলে তোমরা অবশ্যই দেখে নেবে। আশা করি আমার এই ভিডিওগুলো যদি তোমরা A to Z না টেনে শোনো, তোমাদের অ্যাকাউন্টিং এর ভিত্তিটা মজবুত হবে। কারণ এই ডাবল এন্ট্রি সিস্টেমটাই একটা বহুল প্রচলিত সিস্টেম। অ্যাকাউন্টিং মানে ডাবল এন্ট্রি সিস্টেম, কাজে এর ডেবিট ক্রেডিট কিভাবে হয় এই রুলসগুলো যদি ঠিক মতো তোমরা ধরতে পারো, তাহলে অ্যাকাউন্টিং পানির মতো সোজা, শুধু ছকে শুধু বসানো। তো তোমরা যদি ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো, ভেরি গুড। আর যদি না করে থাকো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে একটু হেল্প করবা তোমরা। আমি চেষ্টা করব তোমাদেরকে সর্বোচ্চ লার্নিংসটা দেওয়ার। তো এখন থেকে আমরা প্রত্যেকটা সিরিজে এখন কুইজ সিস্টেম চালু করছি, যাতে করে তোমরা তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা একটু যাচাই করে নিতে পারো। তো এইখানে যে লিঙ্কটা দেওয়া আছে, এই লিঙ্কটা দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন সেকশনে এবং কমেন্ট সেকশনে। তোমরা অবশ্যই ক্লিক করে এই কুইজটায় তোমরা পার্টিসিপেট করবা, করে নিজের আন্ডারস্ট্যান্ডিংটাকে যাচাই করবে। আমার বিশ্বাস, যদি তোমরা এই কুইজগুলোতে অংশগ্রহণ করো, তোমাদের অ্যাকাউন্টিং এর ভিত্তিটা মজবুত হবে। তা আমরা চলে যাই প্রবলেমে। আমাদের সৃজনশীল 38 পেজের 4 নম্বর প্রবলেম, এটা সলভ করব। দেখি আমরা প্রবলেমটা আগে পড়ি। এখানে বলছে জনাব খালেক 2025 সালের 1 জুলাই নগদ 1,20,000 টাকা এবং 75,000 টাকার পণ্য নিয়ে পিউ ট্রেডার্স নামে একটি ব্যবসা আরম্ভ করলেন। উক্ত মাসে তার অন্য লেনদেনগুলো ছিল নিম্নরূপ: জুলাই 4 নগদে 66,000 টাকার আসবাবপত্র ক্রয় করা হলো। জুলাই 12 নগদে 30,000 টাকার পণ্য ক্রয় করা হলো। জুলাই 15 জুলাই 4 তারিখে ক্রয়কৃত আসবাবপত্র আনার জন্য পরিবহন খরচ বাবদ 4,000 টাকা। জুলাই 20 ব্যবসায়ের প্রয়োজনীয় মণিহারি ক্রয় করে নগদ 8,000 টাকা প্রদান করা হলো। জুলাই 25 চেক দ্বারা বিক্রয় 80,000 টাকা। জুলাই 30 মালিক কর্তৃক উত্তোলন 5,750 টাকা। এই ছিল লেনদেনগুলো। এখন দেখি আমাদের রিকোয়ারমেন্টগুলো কি আছে। বলছে উপযুক্ত তথ্য হতে মোট স্থায়ী সম্পদের পরিমাণ নির্ণয় করো। খ, পিউ ট্রেডার্সের জুলাই 15 থেকে 30 তারিখের লেনদেনগুলোর কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো। গ, পিউ ট্রেডার্সের জুলাই মাস শেষে মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা একটা একের পর এক সলভ করি। প্রথমে ক নম্বর বলছে যে মোট স্থায়ী সম্পদের পরিমাণ। তাহলে আমরা একটু আবার ডাটাগুলো দেখে আসি যে স্থায়ী সম্পদের মধ্যে কোনটা আছে। প্রথমে জুলাই 1 তারিখে নগদ টাকা দিল আর 75,000 টাকার পণ্য দিলে। পণ্য বলতে যে পণ্য কেনা বেচা হবে, এটা কিন্তু কোনো সম্পদ না, স্থায়ী সম্পদ না। পণ্য দিয়েছে মানে এটা বুঝতে হবে যে তার যে ব্যবসা সেই জাতীয় পণ্য উনি নিয়ে আসছে, পণ্য কিনে এবং নগদে 1,20,000 টাকা দিয়ে ব্যবসাটা শুরু করছে। কাজে এইটার মধ্যে কোনো স্থায়ী সম্পদ নাই। জুলাই 4 নগদে 66,000 টাকার আসবাবপত্র ক্রয় করা হলো। আর নিচে দেওয়া আছে নগদে 30,000 টাকার পণ্য ক্রয় করা হলো। যখন আসবাবপত্র একটা বলছে আর পণ্য একটা বলছে, তখন আমাদেরকে বুঝতে হবে যে এই আসবাবপত্রের ব্যবসা তার না, সে পণ্য কেনা বেচা করে। এই আসবাবপত্র তার ব্যবহারের জন্য, বিজনেসে তার লাগবে। তাহলে এইটা একটা সম্পদ, স্থায়ী সম্পদ। কারণ এইটা আসবাবপত্র, যন্ত্রপাতি, এগুলো ধরে নেওয়া হয় বছরের পর বছর চলবে, 4 বছর, 5 বছর, 5 বছর। আসবাবপত্রের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড হচ্ছে 10 বছর নর্মালি ধরা হয়, যন্ত্রপাতির ক্ষেত্রে 5 বছর। এটা একটা কোম্পানি তার পলিসি অনুযায়ী ধরে অবচয় সেভাবে হিসাব করে। তাহলে আমরা এখানে একটা স্থায়ী সম্পদ পেলাম, আসবাবপত্র ক্রয় 4 তারিখে। আচ্ছা, জুলাইয়ের 12 তারিখে 30,000 টাকার পণ্য ক্রয়, এটা নর্মাল পণ্য ক্রয়, এটা আবার বিক্রি করবে, এটা স্থায়ী সম্পদ না, এটা চলতি সম্পদ। জুলাই 4 তারিখে ক্রয়কৃত আসবাবপত্র আনার জন্য পরিবহন খরচ 4,000 টাকা, এটা ইম্পর্টেন্ট। অর্থাৎ আসবাবপত্রটা কিনেছে জুলাই 4 তারিখে, কেনার পরে হয়তো সেদিন আনে নাই যেখান থেকে কিনেছে। জুলাইয়ের 15 তারিখে ওই আসবাবপত্রটা নিজের ব্যবসা স্থলে নিয়ে আসছে, নিয়ে আসার জন্য 4,000 টাকা খরচ হয়েছে। তো পরিবহন খরচ, এই পরিবহন খরচটা কিন্তু আসবাবপত্র খরচ হিসেবে গণ্য হবে। কারণ নিয়ম হচ্ছে কোনো একটা স্থায়ী সম্পদ ক্রয় করার পরে বিজনেস বা ফ্যাক্টরিতে স্থাপন করা পর্যন্ত যাবতীয় খরচ
সব ওই সম্পদের মধ্যেই গণ্য হবে। এইটার পরিবহন খরচ হিসাবে এটাকে ট্রিট করা যাবে না। যেমন এই 4,000 টাকা, এটা কিন্তু আসলে পরিবহন খরচ যদি আমি ডেবিট করি বা ব্যয় দেখাই, এটা ভুল হবে। এটা আমার আসবে আসবাবপত্র হিসাবে। তাহলে আমরা এই 15 তারিখটা পাইলাম স্থায়ী সম্পদের সাথে। আর জুলাই 20 তারিখে মণিহারি দ্রব্য ক্রয়, এটা তো বুঝতে পারতেছি ব্যয়। চেক দ্বারা বিক্রয় 80,000 টাকা, এটা বিক্রয়, এটা সম্পদের সাথে নেয় মালিক কর্তৃক উত্তোলন। তাহলে আমরা একটা তথ্য পাইলাম, এই যে 66,000 টাকা আসবাবপত্র ক্রয়, এর সাথে 4,000 টাকা, এই দুইটাই স্থায়ী সম্পদ। তাহলে যোগ করলে আসবাবপত্রের দাম হবে আসলে 66,000, আর এই 4,000 পরিবহন খরচ দিয়ে হবে 70,000 টাকা হবে আসবাবপত্রের দাম, এবং এটা স্থায়ী সম্পদ। আমরা নিচে একটা ছকের মাধ্যমে করেছি, এটা একটু তোমাদেরকে দেখানোর জন্য। তাহলে জুলাই 4 তারিখে আসবাবপত্র ক্রয় 66,000 টাকা, এটা নগদ টাকা আসবাবপত্র ক্রয় করা হলো, আমরা মন্তব্য লিখলাম। এবং জুলাই 15 তারিখে পরিবহন খরচ 4,000 টাকা, এখানে মন্তব্য লিখলাম জুলাই 4 তারিখের ক্রয়কৃত আসবাবপত্র আনার পরিবহন খরচ। তাহলে এইটা যোগ হবে হলে আসবাবপত্র হিসাব হবে 70,000। তাহলে স্থায়ী সম্পদের পরিমাণ হলো 70,000। আচ্ছা, এবার খতে কি ছিল? 15 থেকে 30 তারিখের লেনদেনগুলো কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করি। আচ্ছা, আমরা তাহলে খতে চলে যাই। 15 থেকে 30-এর মধ্যে লেনদেনগুলো কি ছিল? জুলাই 15 তারিখে ছিল আসবাবপত্র, ওই যে পরিবহন খরচ ছিল 4,000। তাহলে পরিবহন খরচটা, এটা পরিবহন খরচ ডেবিট করা যাবে না, আমাদেরকে ডেবিট করতে হবে আসবাবপত্র। সম্পদ বাড়বে, এটা হলো পরিবহন খরচ, দেখানো যাবে না। এই জন্য আসবাবপত্র হিসাব হবে ডেবিট, আর নগদান হিসাব হবে ক্রেডিট। ব্র্যাক ইয়াতে বর্ণনায় আমরা লিখলাম কারণ যে জুলাই 4 তারিখের ক্রয়কৃত আসবাবপত্র আনার পরিবহন খরচ, এই 4,000 টাকা আসবাবপত্র হিসাবে ডেবিট, সম্পদ ডেবিট করতে হবে। সম্পদ বাড়লো মনে করতে হবে আমাদের, আর এদিকে সম্পদ কমলো, নগদ টাকা চলে গেল, এই জন্য ক্রেডিট হলো। তাহলে একটা ডেবিট হলো আসবাবপত্র বাড়লো, আর ক্রেডিট হলো নগদান হিসাব। জুলাইয়ের 20 তারিখে মণিহারি দ্রব্য কেনা হয়েছে 8,000 টাকা। তো মণিহারি দ্রব্য কিনলে আমরা মণিহারি হিসাব হিসাবে ব্যয়টা দেখাই। তাহলে ব্যয় বাড়লো, তাহলে মণিহারি হিসাব ডেবিট হলো 8,000 টাকা, আর নগদ টাকা দিয়ে কিনছে বিদায় নগদ টাকা কমে গেল সম্পদ, এই জন্য নগদান হিসাব হলো ক্রেডিট। তাহলে ব্যয় বাড়ার কারণে মণিহারি হিসাব হলো ডেবিট 8,000, আর নগদান হিসাব হলো ক্রেডিট 8,000। আমরা ন্যারেশনে লিখলাম ব্যবসার প্রয়োজনে মণিহারি ক্রয় করা হলো। জুলাইয়ের 25 তারিখে ব্যাংক হিসাবে বলতেছে যে এর বিক্রয় করে চেক পাওয়া গেছে। তো চেক পাওয়া গেলে মানে কি, ব্যাংকে টাকাটা জমা হয়েছে। তো ব্যাংকে জমা হলে ব্যাংকের সম্পদ বৃদ্ধি পেয়েছে, নগদ টাকা না বেড়ে ব্যাংকের ব্যালেন্স বেড়েছে। এই জন্য আমরা ব্যাংক হিসাবকে করব ডেবিট, আর বিক্রয় হিসাবে করব ক্রেডিট 80,000 টাকা। যদি এটা নগদে বিক্রয় হতো তখন আমরা কি করতাম? তখন নগদ টাকা ডেবিট করতাম, নগদান হিসাব, যে নগদ টাকা বাড়তো, বিক্রয় হিসাব ক্রেডিট ঠিকই থাকতো। আবার যদি বাকিতে বিক্রয় করতাম তখন হতো প্রাপ্য বিল হিসাব, তখন হতো প্রাপ্য বিল হিসাব ডেবিট হতো, আর বিক্রয় হিসাব ক্রেডিট। অর্থাৎ বিক্রয় হিসাব ক্রেডিট ঠিক থাকছে, কিন্তু মোড অফ পেমেন্ট, যদি আমি নগদে বেচি তাহলে নগদান হিসাব ডেবিট হচ্ছে, ব্যাংকে টাকা চেক নিয়ে যদি বিক্রি করি বা ব্যাংকে টাকা জমা হয় তখন ব্যাংক হিসাবকে ডেবিট করছি আমরা। আর যদি বাকিতে বিক্রি করি তাহলে প্রাপ্য বিল বেড়ে যাবে, প্রাপ্য সম্পদ, প্রাপ্য বিলকে ডেবিট করব আমরা। আচ্ছা, জুলাই 30 উত্তোলন হিসাব 5,750। তো উত্তোলন এটা ব্যয়, মালিকের টাকা থেকে বাদ যাবে, এটা আমরা ডেবিট করি। আর এটা কি নগদ টাকা নিয়েছে মালিক, এই জন্য নগদান হিসাব, নগদ টাকা ব্যালেন্স কমে গেছে ব্যাংক কোম্পানির, সম্পদ কমে গেছে, এই জন্য এটাকে ক্রেডিট করা হয়েছে, আর উত্তোলন হিসাব করা করা হয়েছে ডেবিট। তো এখানে একটু বলে রাখি যে ক্রয় বিক্রয়ের এখানে অনেক সময় ক্রয় ফেরত, বিক্রয় ফেরত থাকে। তো ক্রয় ফেরত মানে কি, যদি কোনো কিছু বলা না থাকে আমরা বুঝে নেব ক্রয় ফেরত মানে বাকিতে বিক্রি করা হয়েছে, বাকিতে ক্রয় করা হয়েছিল সেটা ফেরত দেওয়া হলো। আর বিক্রয় ফেরত মানে বাকিতে বিক্রয় করছিল কোম্পানি, সেটা ফেরত আসলো। তো বিক্রিত মাল ফেরত আসলে সেটাকে বলে আন্ত ফেরত, আর ক্রয়কৃত মাল ফেরত দিলে সেটাকে বলে বই ফেরত। তো আন্ত ফেরতের ক্ষেত্রে, অর্থাৎ যখন মালটা আসে তখন আন্ত ফেরত হয় ডেবিট, আর আন্তঃফেরত হিসাব ডেবিট হয়। আর ক্রেডিট কি হয়? প্রাপ্য বিল ক্রেডিট হয়। কারণ বাকিতে যখন বিক্রি করেছিল তখন কি করেছিল এন্ট্রিটা, বাকিতে বিক্রি করার সময় করেছিল হচ্ছে প্রাপ্য বিল হিসাব ডেবিট, আর বিক্রয় হিসাব ক্রেডিট। কিন্তু যখন মালটা ফেরত দিল কোনো ডিফেক্টের কারণে যদি ফেরত দিয়ে দেয়, তাহলে ফেরত দিলে কি হবে? প্রাপ্য বিলের পরিমাণ কমে যাবে। তাহলে প্রাপ্য বিলকে আগে ডেবিট করা হয়েছিল, এবার করতে হবে ক্রেডিট, সম্পদটা কমে গেল। আর কি করলো, মালটা ফেরত আসলো, আমরা ওইটাকে আন্তঃফেরত হিসাবে
ডেবিট করব। ওইটা পরবর্তীতে ক্রয় বিক্রয় থেকে বাদ যায়, এটা আমরা যখন ব্যালেন্স শিট করব, বিশদ আয় বিবরণী করব, ওই সময় যে ট্রিটমেন্ট হবে, বিশদ আয় বিবরণীতে বিক্রয় থেকে বাদ যাবে। ঠিক ক্রয়ের ক্ষেত্রেও তাই, বাকিতে ক্রয়, এটা যদি ক্রয় ফেরত থাকে তাহলে আমরা বুঝে নেব এটা বাকিতে ক্রয় করা হয়েছিল, মালটা ফেরত দেওয়া হলো। তো যদি ফেরত দেওয়া হয় এটাকে বলে বই ফেরত, তাহলে বই ফেরতটা হবে কি হবে, বই ফেরতটা হবে ক্রেডিট, আর ডেবিটটা কি হবে, প্রদেয় বিল হিসাব। অর্থাৎ আমরা যখন বাকিতে কিনেছিলাম তখন কি হয়েছিল, এন্ট্রিটা ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় বিল হিসাব ক্রেডিট। তো যদি আমরা মালটা ফেরত দিই তাহলে প্রদেয় বিল কমে আসবে, কারণ কারোর কাছ থেকে আমি 10,000 টাকার মাল কিনেছিলাম, কেনার পর তাকে যদি 1,000 টাকার মাল ফেরত দিই, তাহলে সে আমার কাছে আগে 10,000 পেতো, কেনার সময় আমি ফেরত দিলাম যেন 1,000, তাহলে এখন পাবে 9,000। তার মানে আমার প্রাপ্য বিল প্রদেয় বিল কমে যাবে, তাহলে প্রদেয় বিল ক্রেডিট হয়, সেটাকে এখন ডেবিট করতে হবে, তাহলে কমে যাবে। তাহলে প্রদেয় বিল করবো ডেবিট 1,000 যেটা ফেরত দিচ্ছি, আর বই ফেরত হিসাবে সেটাকে ক্রেডিট করব। এটা হচ্ছে ফেরতের নিয়ম। আচ্ছা, এই ছিল। এবার গতে আমরা দেখি গতে কি প্রবলেম ছিল, গটা দেখে আসি। এটা জুলাই মাসের মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করতে বলছে। আচ্ছা, ভালো কথা। আমরা মালিকানা সত্ত্ব করতে গেলে আগে শুরু থেকে শেষ পর্যন্ত করতে হবে। তাহলে শুরুতে কি ছিল, জুলাইয়ের 1 তারিখে সে নগদ টাকা 1,00,000 টাকা, 1,20,000 টাকা মূলধন হিসেবে ব্যবসায় নিয়ে আসছিল, আর পণ্য নিয়ে আসছিল 75,000 টাকা। তাহলে 1,95,000 টাকা সে প্রারম্ভিক মূলধন ছিল, যার বছরের শুরুতে এই টাকা নিয়ে, এই টাকার এবং সম্পদ সমমূল্যের দিয়ে 1,95,000 টাকা দিয়ে তার ব্যবসাটা শুরু হয়েছে। তার মধ্যে 1,20,000 ছিল নগদ, আর 75,000 টাকা ছিল পণ্য। এরপরে আমরা যদি একটু ঘটনাগুলো দেখি, তার লেনদেনগুলো। আহ, আচ্ছা, তাহলে এটা 1 তারিখের ঘটনা ছিল। 4 তারিখে 66,000 টাকার আসবাবপত্র ক্রয় করলো। 4 তারিখ, তাহলে আমরা এখানে কিন্তু 4 তারিখটা হিসাবে নেই নাই। কেন নেই নাই, যে 4 তারিখে 66,000 টাকার যে আসবাবপত্র কিনলো, তাহলে কি ঘটনা ঘটলো, এর ইফেক্টটা কি, ইফেক্টটা হলো আসবাবপত্র বাড়লো আর নগদ টাকা কমলো। এটাতে কিন্তু মালিকের মূলধনের সাথে কোনো সম্পর্কিত নাই, মালিক তো যে টাকা দেওয়ার একবারে দিয়েই দিয়েছে। তাহলে এই 66,000 টাকা আমাদের এই মালিকানা সত্ত্ব বিবরণীর হিসাবের মধ্যে আসবে না। কেন আসবে না, কারণ এই 66,000 নগদ টাকা কমলো, আর আসবাবপত্র বাড়লো। এখানে এক সাইডে, অ্যাসেট সাইডে কম বেশি হলো, এখানে মূলধনের উপরে কোনো ইম্প্যাক্ট নাই, এই জন্য আমরা 4 তারিখটা বাদ দিলাম। আচ্ছা, এরপরে এটা আমাদের হিসাবের মধ্যে আসবে না, সমমানী মূলধনের ক্যালকুলেশনের মধ্যে মালিকানা সত্ত্বের। জুলাইয়ের 12 তারিখে নগদে 30,000 টাকার পণ্য ক্রয় করা হলো। তা আমরা জানি ক্রয় করলে এটা ব্যয়, তাহলে একদিকে নগদ টাকা, বাম সাইডে অ্যাসেট সাইডে নগদ টাকা 30,000 কমে যাবে, আর ডান সাইডে কি হবে, মালিকানার সত্ত্ব 30,000 টাকা কমে যাবে। কারণ ক্রয় ব্যয় হলে মালিকের টাকা কমে যায়, তাহলে 30,000 টাকা ওখানে মাইনাস হবে। এই জন্য আমরা এই যে এখানে 30,000 টাকা জুলাইয়ের 12 তারিখে এটা মাইনাস দেখালাম, 30,000 টাকা। আচ্ছা, এরপরে জুলাইয়ের 20 তারিখে কি হলো, মণিহারি দ্রব্য ক্রয় করছে নগদে 8,000। তো এটার ফলে কি হবে, ক্যাশ টাকা কমে যাবে, এটা অ্যাসেট সাইডে ক্যাশ নগদের ব্যালেন্সটা কমে যাবে 8,000 টাকা, আর ওইদিকে আবার মালিকের টাকাও কমে যাবে 8,000 টাকা। দুই পাশে সবসময় ইকুয়েশনটা মিল রাখার জন্য এটা হবে। তাহলে যে কোনো ক্রয় কি হয়, মালিকের টাকা কমে যায়, তাহলে 8,000 টাকা এটাও মাইনাস। এরপরে লেনদেনটা ছিল জুলাই 15 তারিখের লেনদেন। ও, তো এর আগে সরি, জুলাইয়ের 15 তারিখের লেনদেনটা আমরা এটা বাদ দিয়েছি, হিসাবের মধ্যে নিয়ে আসি নাই। কেন, কারণ এটাও একই ঘটনা। এটাতে কি হয়েছে, এটা আসবাবপত্র আনার জন্য পরিবহন খরচ ইয়ে করছে, তার মানে এটা কি, আসবাবপত্র বাড়ছে 4,000 টাকা, এটার আমাদের এন্ট্রি, আর হলো 4,000 টাকা ক্যাশ কমছে। এটা মালিকানা সত্ত্বের উপরে কোনো প্রভাব নাই, এই জন্য 15 তারিখটা আমরা হিসাবের ঘর মধ্যে আনি নাই। আর 20 তারিখেরটা আমরা এটা ব্যয় বাদ দিলাম। 25 তারিখে কি হলো, চেক দ্বারা বিক্রয়। চেক দ্বারা বিক্রয়, তাহলে কি হলো, বিক্রয় করলে পরে আয় হয়, মালিকের টাকা বাড়ে, তাহলে এটা হবে মালিকের টাকার সাথে, মালিকানার সাথে সাথে যোগ হবে। আর অ্যাসেট সাইডে কি হয়, ব্যাংক চেক দ্বারা বিক্রয় মানে ব্যাংকের টাকা বৃদ্ধি পেয়েছে 80,000, তাহলে অ্যাসেট সাইডে 80,000 টাকা বাড়ছে আর মালিকানার সাথে, এই জন্য আমরা দেখো এখানে 80,000 টাকা বিক্রয় প্লাস করলাম মালিকের টাকার সাথে, তাহলে 30,000 মাইনাস গেল, 8,000 মাইনাস গেল, 80,000 প্লাস হলো। আচ্ছা, পরেরটা লেনদেন ছিল মালিক কর্তৃক উত্তোলন। তাহলে মালিক উত্তোলন করছে মানে মালিকের টাকা কমে যাবে, এটা বিয়োগ 5,750 উত্তোলন বিয়োগ, টোটাল যোগ বিয়োগ করার পরে 2,31,250 টাকা। তাহলে এটাই হলো সমাপনী মূলধন বা মালিকানা সত্ত্বের পরিমাণ বছর মাস শেষে, এই জুলাই মাস শেষে। তাহলে আমরা এখান থেকে আমরা কয়টা এন্ট্রি বাদ দিলাম, আর আবার রিক্যাপ করি।
জুলাই 4 তারিখেরটা বাদ দিয়েছি কারণ এটা আসবাবপত্র ক্রয় ছিল। কারণ এটা মালিকানা অ্যাসেট সাইডের, শুধু ক্যাশ কমছে, আসবাবপত্র বাড়ছে, এটাতে কিন্তু মালিকানা সত্ত্বের ওই পাশের কোনো ইকুয়েশনের ডান পাশে কোনো ইম্প্যাক্ট নাই। 12 তারিখে পণ্য ক্রয়, এটাতে আমরা এটা ট্রিটমেন্টে নিয়েছি কারণ পণ্য ক্রয় মালিকের টাকা কমে যায়, 30,000 টাকা আমরা ওখানে মাইনাস করছি। জুলাই 4 তারিখে এটা আমরা 15 তারিখে এটা কোনো আমরা নেই নাই এই 4,000 টাকা, কারণ এটা আসবাবপত্রের সাথে রিলেটেড, আসবাবপত্র বাড়ছে এবং ক্যাশ কমছে, এটার সাথে মালিকের সাথে টাকার পরিমাণে কোনো কম বেশি হবে না এই ট্রানজাকশনের কারণে। এটা এক সাইডে অ্যাসেটটাই কনভার্ট হয়েছে, শুধু ক্যাশ কমেছে, আসবাবপত্র বাড়ছে। 4 তারিখেও তাই, 15 তারিখেও তাই। আর 20 তারিখটা মণিহারি, এটা কমবে, এটা আমরা বাদ দিয়েছি 8,000। আর জুলাইয়ের 25 তারিখে 80,000 টাকা বিক্রি করছে, এটা বাড়বে, যোগ করেছি। আর মালিক টাকা তুলে নিয়েছে, উত্তোলন কমবে, বিয়োগ করছি, করার পরে আমাদের এই ফিগারটা দাঁড়িয়েছে 2,31,250। এই ছিল আমাদের আলোচনা। যদি তোমাদের আশা করি এটা বুঝতে পেরেছো তোমরা। যদি আমার আলোচনা ভালো লেগে থাকে তোমাদের, আশা করব তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার লাইক করবা, যাতে করে সবাই উপকৃত হয়। থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আর অবশ্যই তোমরা কুইজগুলোতে অংশগ্রহণ করবা, কারণ কুইজটা তোমাদের নলেজ আছে এর জন্য খুবই পারফেক্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হবে নেক্সট এপিসোড।